হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আবার স্বাগত আমার এই চ্যানেল পেপার লার্নার্সে। আজকে হিন্দু পেপার অ্যানালিসিস করব। আজকের তারিখ হচ্ছে 19/4/2022। আজকের নিউজগুলো অবশ্যই মন দিয়ে শুনবে বন্ধুরা। তাহলে শুরু করি বেশি সময় না নষ্ট করে। তা আমি প্রথম নিউজটা যেটা হচ্ছে সেটা হচ্ছে হোলসেল প্রাইস ইনফ্লেশন ক্লাইম্বস টু 14.55% ইন মার্চ। দেখো, the broad-based inflation হয়েছে led by fuel and power. Wholesale inflation accelerated to 14.55% in March 2022, the second highest level since at least এপ্রিল 2017-তে আগে হয়েছিল। আর এবার 2022-এ মার্চ মাসে এসে সেটা হচ্ছে সব থেকে বেশি হোলসেল ইনফ্লেশন হয়েছে, সেটা 14.55%। Inflation in Indians wholesale prices hit a 4-month high of 14.55% in March, from 13.11% in February, driven by accelerating price rise across all categories. কোন categories ওপর দেখো, goods with fuel, power as well as primary articles driving most of the gains. এবার ব্যাপারটা হচ্ছে দিস ইজ 12th month in row the wholesale inflation has exceeded 10%. Fuel and power inflation surged to a 3-month high 34.5% in March. ঠিক আছে, তা এই জিনিসটা একটু মনে রাখবে যেটা আমি বলছি। while inflation in primary articles accelerated to 15.54% from 13.39%. The month-on-month rise in the fuel and power index was 5.68% মাসের পর মাস, more than double ফেব্রুয়ারিতে 2.7%। তা এইবার ব্যাপারটা হচ্ছে একটু ভালো করে শুনবে বন্ধুরা। হোলসেল প্রাইস ইনফ্লেশন হচ্ছে মার্চ 2021-এ হয়েছিল 7.89%, had hit a high record of 14.9% in November, was at 14.3% in December, and it had eased below the 14% mark in January and February. মন দিয়ে শুনবে জায়গাগুলো, মানে যেহেতু ডিজিট আছে তো। while retail in inflation retail had hit a 17-month high of 6.95% in March, largely due to the higher food prices. The wholesale price index inched up marginally to 8.71% from 8.47% in February. ঠিক আছে বন্ধুরা, তা এই হচ্ছে গল্প। আর কি আছে দেখো, তা এই জিনিসগুলো ডিজিটগুলো কিন্তু মনে রাখতে হবে। দ্য হাই ইনফ্লেশন ওয়াজ অ্যাট্রিবিউটেড কোথায়, প্রাইমারিলি টু রাইজ ইন প্রাইজেস অফ ক্রুড যে পেট্রোলিয়াম আছে, ন্যাচারাল গ্যাস আছে, মিনারেল অয়েলসের ওপর এবং বেসিক মেটালস, ওয়িং টু ডিসরাপশন ইন গ্লোবাল সাপ্লাই চেন কজড বাই রাশিয়ান অ্যান্ড ইউক্রেন কনফ্লিক্টের ওপর। Higher than expected, দেখো, টার্মিং দ্য ব্রড বেসড স্পাইক ইন দ্য হোলসেল ইনফ্লেশন হায়ার দ্যান এক্সপেক্টেড। ICAR চিফ ইকোনমিস্ট অদিতি নায়ার জানিয়েছে দ্য জাম্প ইন ক্রুড অয়েল প্রাইজেস was the biggest contributor to the rise in inflation, followed by the fuel and core items. Inflation measured by the wholesale price index to remain in the range of 13.5% to 15% in April, partly depending on where crude oil prices settle in the rest of April 2022. ঠিক আছে, তা এইবার দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে। মুদ্রাস্ফীতি 2022 সালে যে ফেব্রুয়ারিতে মার্চ মাসে হয়েছিল এবং শার্প সেটা 2.2% সহযোগে, ভালো করে বুঝবে, সহযোগে ফেব্রুয়ারি 2022-এ গিয়ে হিট করছে এবং 10.9% হয়ে গেছে। আর 21টা যে সাবগ্রুপ আছে তার মধ্যে 4টি মার্চ মাসে 2022-এর মাসে মাসে মানে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এবং কিসে,
এবং সেই বৃদ্ধিটা কিন্তু রক্ষা পেয়েছে যে এই জিনিসগুলোর ওপর, সেটা হচ্ছে পানীয় জল যেটা আছে, অন্যান্য পরিবহন সরঞ্জাম, পোশাক এবং ঔষধের পণ্য পরিধান যেগুলো আছে সেইগুলোর ওপর। ঠিক আছে, তাহলে আমি পরের খবরটায় আসি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি ওই জন্য আস্তে আস্তেই বলছি। CM should decide on dam supervisory committee issue, সেই মুল্লা পেরিয়ার ড্যাম। It will take another year for dam safety authority to come into force. দুরাই মুরুগান, তামিলনাড়ুর উনি বলেছেন। The supervisory committee would monitor the dam till the National Dam Safety Authority becomes functional. মানে আপাতত সুপারভাইজারি কমিটি দেখাশোনা করবে এবং যতদিন না ন্যাশনাল ড্যাম সেফটি অথরিটি ফাংশনাল হবে। তামিলনাড়ুর যে সিএম MK Stalin should decide on whether the state should accept the supervisory committee on the Mullaperiyar Dam till the National Dam Safety Authority becomes functional. Water Resources Minister Durai Murugan said in the assembly. দেখো, রেসপন্ডিং টু দ্য কলিং অ্যাটেনশন, দেখো ওইখানে কলিং অ্যাটেনশনের আমি ব্যাপারটা বলছি যেহেতু এই শব্দটা উঠে এসছে পলিটিক্যালি। অন দ্য মুল্লাপেরিয়ার ড্যাম ইস্যু হি সেড ইট উড টেক আনাদার ইয়ার ফর দ্য ড্যাম সেফটি অথরিটি কেম ইন টু ফোর্স অ্যান্ড দ্য কমিটি উড মনিটর দ্য ড্যাম। ঠিক আছে, তা এবার কোয়েশ্চেন যেটা উঠছে, একটা কোয়েশ্চেন এখানে উঠছে, অনেক দিন ধরেই তো এই ব্যাপারটা চলছে, whether we accepting the proposal to give the power of the dam safety authority to the supervisory committee. উত্তরে আসছে there is no way, only this way, that is the committee, supervisory committee, সেই তত্ত্বাবধান করবে, সেই দেখাশোনা করবে যতদিন না ড্যাম সেফটি অথরিটি তৈরি হচ্ছে, ফাংশনালে আসছে। এবার একটা জিনিস এখানে দেখো, দ্য কল ইন অ্যাটেনশন মোশন, এটা উঠে এসছে। তা কল ইন অ্যাটেনশন মোশনটা কি অ্যাকচুয়াল, ভালো করে শুনে নাও। তা কল ইন অ্যাটেনশন মোশন হচ্ছে হোয়েন এভার দেয়ার আর অ্যারাইজেস অ্যান ইম্পর্টেন্ট ইস্যু, জন্য কোনো একটা ইম্পর্টেন্ট বা আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্স ইস্যু যদি ওঠে, সেটাকে কল ইন অ্যাটেনশন মোশনের মধ্যে আনা হয়। ইজ মুভড দ্য হাউস টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য গভর্নমেন্ট মিনিস্টার। ঠিক আছে, তা গভর্নমেন্টের অ্যাটেনশনে আনতে হবে। মিনিস্টার কনসার্ন মাস্ট ব্রিফ স্টেটমেন্ট তৈরি করে অন দ্য আর্জেন্ট পাবলিক ইস্যু ব্রট টু দ্য নোটিস অফ দ্য হাউস। আর কল ইন অ্যাটেনশন মোশন এটা কিন্তু ইন্ডিয়ান ইনোভেশন, মাথায় রাখবে। এটা পার্লামেন্টারি প্রসিডিওর হয়, প্লেস ইন দ্য রুলস অফ প্রসিডিওর বোথ হাউসেসে, মানে পার্লামেন্টের লোকসভা এবং রাজ্যসভা দু জায়গায় উপস্থাপন হয়। আ মেম্বার মে with the speaker approval move a motion to bring the attention of a minister to any topic of urgent public interest. Minister may make a brief statement on request additional time to make a statement at the later time. একজন সিঙ্গেল মেম্বার ক্যান অনলি মেক টু কল অ্যাটেনশন মোশন ইন সিঙ্গেল সেশনে। আর আগেও বলেছি জিরো আওয়ারের মতন এটাও কিন্তু একটা ইনোভেশন ইন্ডিয়ার। ঠিক আছে, বাট দ্য ফাইন্ডস আর প্লেস ইন দ্য রুলস দ্য প্রসিডিওর সিন্স 1952, 1952 থেকে হয়ে আসছে। ইট ক্যান বি ইন্ট্রোডিউসড ইন আইদার অফ দ্য হাউসেস অফ দ্য পার্লামেন্ট। ঠিক আছে, তাহলে আমি এবার পরের খবরটাই যাই, ভালো করে বুঝবে। দেখো, রেসপন্ড টু কোয়ারিস অন রেরা রুলস, RERA রুলস SC, সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্ট, আচ্ছা এটা বলার আগে আমি বন্ধুরা বলে নিই, এখানে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ রেসপন্ড টু কোয়ার্টার্স না, ওটা আমি ভুল লিখে ফেলেছি, ওটা কোয়ারিস হবে। ঠিক আছে, রেসপন্ড টু কোয়ারিস অন রেরা রুলস সুপ্রিম কোর্ট। The Supreme Court on Monday asked the chief secretaries of states, প্রত্যেকটা স্টেটের যে চিফ সেক্রেটারি আছে, সুপ্রিম কোর্ট বলছে যে তারা কেন রেসপন্ড করছে না। ঠিক আছে,
respond to the queries raised by the center on implementation in the of rules framed by under the Real Estate Regulation and Development RERA Act 2016 in their respective jurisdiction. এক কথা বলতে গেলে এখানে বলছি যে চিফ সেক্রেটারিয়েটস যারা আছেন স্টেটের তারা কোনো রকম রেসপন্ড করছেন না, তারা রেসপন্ড করাটা উচিত। তাহলে এই যে RERA 2016 এটাতে কি বলা হয়েছে একটুখানি শুনে নাও। এটা হচ্ছে রিয়েল স্টেট রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট ইজ অ্যান অ্যাক্ট পাসড বাই দ্য পার্লামেন্ট ইন 2016, 2016 সালে পাসড হয়েছিল, দ্যাট কেম ইনটু এফেক্ট ফুললি ফ্রম 1st May 2017. ইট সিক্স টু প্রোটেক্ট হোম বায়ার্স। এটা কি করে? হোম বায়ার্স যারা বাড়ি কেনে, ঠিক আছে, তাদের প্রোটেক্ট করে। বুস্ট ইন দ্য রিয়েল স্টেট সেক্টর বাই ব্রিঙ্গিং এফিসিয়েন্সি অ্যান্ড ট্রান্সপারেন্সি আসে ইন দ্য সেল অ্যান্ড পারচেস অফ রিয়েল স্টেটের, ঠিক আছে। প্রত্যেকটা স্টেটে আছে ফর রেগুলেশন টু দ্য রিয়েল স্টেট সেক্টর অ্যান্ড অ্যাট জুডিশিয়ারি বডি থাকে, ঠিক আছে, টু রেজোলিয়েট স্পিডি ডিসপিউট, ঠিক আছে। দেখো একটা সময় রিয়েল স্টেটের সেক্টরে লার্জলি আনরেগুলেটেড হতো, নো স্ট্যান্ডার্ডাইজেশন অফ দ্য বিজনেস প্র্যাকটিস, ট্রানজাকশনও সেরকমই হতো। কিন্তু ওই জন্যই এই একটা নিয়ে আসা হয়েছে যাতে ট্রান্সপারেন্সি বজায় থাকে। আচ্ছা, কি আর হতো? ডিল করতে ডিলে হতো, প্রাইস, কোয়ালিটি অফ কনস্ট্রাকশনস, যে কনস্ট্রাকশন হতো তার কোয়ালিটিটাকে মানে বুঝতে পারতো না, ঠকিয়ে দেওয়া হতো, আর ডিলে হতো প্রচুর। ডেভেলপার্স চিটেড প্রপার্টি বায়ার্স, নো গ্রিভেন্স, মানে কোনো রকম গ্রিভেন্স করা হতো না, রেড্রেসাল কিছু ছিল না, কিওর করা যেত না ব্যাপারটাকে। তা ওই জন্য এই রেরা একটা এসছে। আর ব্ল্যাক মানি ইন রিয়েল স্টেটে সেক্টরে, এই জন্যই এই রেরা একটা এসছে। অবজেক্টিভ কি? অবজেক্টিভ কিছুটা অংশ আমি হলেও বলেছি কিছুক্ষণ আগে, ট্রান্সপারেন্সি আর অ্যাকাউন্টেবিলিটি ইন দ্য রিয়েল স্টেট আর হাউজিং ট্রানজাকশনের ক্ষেত্রে। বুস্ট ডোমেস্টিক অ্যান্ড ফরেন ইনভেস্টমেন্ট ইন দ্য রিয়েল স্টেট সেক্টর। Provide uniform regulatory environment to ensure speedy adjudication of disputes. Efficient কাজ হবে, ঠিক আছে, এফিশিয়েন্ট প্রজেক্ট এক্সিকিউশন হবে। অফার সিঙ্গেল উইন্ডো, সেখানে গিয়ে সব ক্লিয়ারেন্স হবে, যত গ্রিভেন্স থাকবে, যত প্রবলেম থাকবে সেগুলো সেখানে গিয়ে ক্লিয়ারেন্স হবে। আর এই সমস্ত বায়ার, যে হোম বায়ার, তাদের একটা এম্পাওয়ার দেওয়া হচ্ছে, প্রোটেক্ট যাতে পায়, যাতে কোনো রকম তাদের উপর স্ক্যাম বা কোনো রকম প্রবলেম বা কোনো রকম ক্ষতি যাতে না হয় তাদের, ঠিক আছে। এই হলো রেরা একটা। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। পরের যে খবরটা সেটা হচ্ছে গুরু তেগ বাহাদুরস বার্থ অ্যানিভার্সারি ফেট অ্যাট রেড ফোর্ট। দেখো, গভর্নমেন্ট উইল সেলিব্রেট দ্য বার্থ অ্যানিভার্সারি, কততম? 400তম, ঠিক আছে, মনে রাখবে এটা। অ্যানিভার্সারি সিঙ্গেল পরীক্ষাতেও আসতে পারে। অফ গুরু তেগ বাহাদুর উইথ আ 2-day ইভেন্ট অ্যাট দ্য রেড ফোর্ট স্টার্টিং ওয়েডনেসডে অ্যান্ড দ্য রিলিজ অফ দ্য কমেমোরেটিভ পোস্টেজ স্ট্যাম্প অ্যান্ড কয়েন সেদিন। অ্যান্ড ইউনিয়ন কালচারাল মিনিস্টার জি কিষান রেড্ডি সেড। ইউনিয়ন কালচারাল মিনিস্টার কে? আমাদের জি কিষান রেড্ডি। এবার গুরু তেগ বাহাদুর ইনি হচ্ছেন 7ম শিখ গুরু, ঠিক আছে। আর চাকনৌকি বলে একটা পাঞ্জাবের টাউন আছে, সেটা এই গুরু তেগ বাহাদুর স্টাবলিশ করেছিলেন। আর 1675-এ গুরু তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব এক্সিকিউট করেছিলেন, ঠিক আছে বন্ধুরা। ইনি হচ্ছেন 9ম শিখ গুরু। এবার আমি আসছি এডিটোরিয়ালে। এডিটোরিয়ালগুলো খুব মন দিয়ে শুনবে, আজকে এডিটোরিয়ালগুলো খুব ইম্পর্টেন্ট আছে। ইন্ডিয়া ক্যান ক্রিটিসাইজ রাশিয়াস ইউক্রেন ইনভেশন। আচ্ছা, দেখো বন্ধুরা, দেখো যখন ডোনাল্ড ট্রাম্প যখন সরকারে ছিল, মানে ইউএসএতে প্রেসিডেন্ট ছিলেন, তখন ইরানে ওখান থেকে স্যাংশন নিজেকে করে নিয়েছিল। তার সঙ্গে সঙ্গে আরও যত দেশ ইরান থেকে তেল নিচ্ছিল
তাদেরকেও বলেছিল যে কোনো রকম তেল ইম্পোর্ট করতে না ইরান থেকে, এবং সেই সঙ্গে সঙ্গে ভারতকেও বলেছিল যে কোনো রকম করতে না। তা ভারত সময়ের সঙ্গে 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 ইরানের কাছ থেকেও সেরকম মানে বন্ধ করে দিল, পুরো জিরো ট্রেড করতে শুরু করলো, মানে পুরোপুরি বন্ধ করে দিল ইরানের সঙ্গে। কিন্তু এখন কি হয়েছে, এই যে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে যুদ্ধ হয়েছে, যুদ্ধ হওয়ার ফলে ইউরোপিয়ান কান্ট্রি থেকে আরও অনেক দেশ তারা স্যাংশন করে দিয়েছে রাশিয়াকে, ট্রেড বন্ধ। কিন্তু একমাত্র ইন্ডিয়া এই রাশিয়ার সঙ্গে কন্টিনিউ ট্রেড করে যাচ্ছে, তেল নিয়ে যাচ্ছে, যেহেতু রাশিয়া ডিসকাউন্ট দিচ্ছে এই তেল। তার রিসেন্টলি দলীপ সিং এসেছিলেন, ইউএস ডেপুটি সিকিউরিটি অ্যাডভাইজার, উনি এসে বলেছিলেন যে রাশিয়ার সঙ্গে কোনো রকম ব্যবসা বাণিজ্য করতে না, রুবেল কোনো রকম ট্রানজাকশন যেন না হয়, ঠিক আছে। তা ইন্ডিয়া পুরোপুরি সেখানে অনর নিউট্রাল পুরো, ঠিক আছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই এডিটোরিয়ালটা এসছে, বলছে ইন্ডিয়া হয়তো ক্রিটিসাইজ করতে পারে, ইন্ডিয়া ক্যান ক্রিটিসাইজ রাশিয়াস ইউক্রেন ইনভেশন। এবার ব্যাপারটাই আসি, দেখো হিস্ট্রি যদি আমরা দেখি ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে, তার আগে আমি একটা জিনিস বলে দিই, ভালো করে শুনবে, যে এই যে S-400 নিয়ে আলোচনা করছি, তখন রাশিয়ার কাছ থেকে এত কিছু স্যাংশন করার পরেও ইন্ডিয়া কন্টিনিউ ট্রেড করছে, শুধু তেল না, অস্ত্র থেকে শুরু করে ডিফেন্স ইকুইপমেন্টস থেকে শুরু করে সব কিছু নিচ্ছে। S-400 ফার্স্ট রেজিমেন্টের চলে এসেছিল ডিসেম্বর 21-এ, এবং আরও কিছু রেজিমেন্টের বাকি আছে, আমাদের গোয়া শিপইয়ার্ডসেও কিছু তৈরি হচ্ছে। তা আমরা কন্টিনিউ কিন্তু ট্রেড করে গেছি। এটার কারণ হচ্ছে আমরা রাশিয়াকে সবসময় গ্রেট ফ্রেন্ড হিসেবে ভাবি। তা এখানে হিস্ট্রিতে আমরা যদি যাই, দেখা যাবে যে 60% ইন্ডিয়া ডিফেন্স হ্যান্ডওয়্যার, এই হার্ডওয়্যার ডিপেন্ডেন্সি আছে অন। আরেকটা হচ্ছে স্পেয়ার পার্টস, যেটা 85% মোটামুটি নেয়, আপ টু 85%। রাশিয়া আর ইন্ডিয়ার হচ্ছে ডিফেন্স কিন্তু অনেক কিছু আছে। তার সঙ্গে ব্রাহ্মস সব থেকে বড় প্রমাণ, আমাদের ব্রহ্মপুত্র নদী আর মস্কোভা রাশিয়ার নদী, দুটো একসাথে নাম দেওয়া হয়েছে ব্রাহ্মস। তাছাড়া 2% অফ এনার্জি পারচেস করি আমরা, রাশিয়ার অয়েলে ইনভেস্ট করে রাখি, সেখান থেকে আমরা পারচেস করি। রাশিয়া অলওয়েজ সাপোর্ট আমাদের করে ইউএনএসসিতে পার্মানেন্ট সিট পাওয়ার জন্য, 5টা পার্মানেন্ট মেম্বার আছে, ঠিক আছে। তাই অথার সেট বলেছে ইট নিড টু বি চেঞ্জড, এটা চেঞ্জ হতে হবে। দেখো একটা জিনিস, 2003 সালে ইউএসএ পার্টনারশিপ ভালো ছিল, কিন্তু ইউএসএ যখন ইরাকে ইনভেট করলো, তখন ইন্ডিয়া এখান থেকে বলল ইট ইজ আনএক্সপেক্টেবল, এবং কোনো রকমভাবে একসেপ্টও করা যায় না। তার মানে ইন্ডিয়া বোঝা যাচ্ছে যে পুরোপুরি ইউএসএর এগেনস্টে হয়ে গেছে তখন, এবং নিজের যে চিন্তা ভাবনা সেখানে প্রকাশ করেছে। তাছাড়াও একটা জিনিস জানবে যে PM জওহরলাল নেহেরু gave during a speech in the US 1949, a few years before the Bandung Conference that led India to the non-aligned movement, যে আমরা কোনো জায়গায় জয়েন করব না, নিউট্রাল থাকবো। তা এটা শুরুতেই যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ছিল, তাহলে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট কথা বলতে পারে। তা সুতরাং এই যে কথাটা বলেছে, যেটা হচ্ছে তোমার ইন্ডিয়া ক্যান ক্রিটিসাইজ রাশিয়াস ইউক্রেন ইনভেশন, বোঝা গেল? তাহলে এরপরে এডিটোরিয়ালে আসি আমি, চলো দাঁড়াও বন্ধুরা একবার। এক সেকেন্ড বন্ধুরা, এক সেকেন্ড।
সেকেন্ড বন্ধুরা, এক সেকেন্ড বন্ধুরা, এক সেকেন্ড। হ্যাঁ বন্ধুরা, ইউকে রওয়ান্ডা, দেখুন ভালো করে দেখুন, ইউকে রওয়ান্ডা অ্যাসাইলাম প্ল্যান। রাউন্ডা বলে একটা জায়গা আছে, দেশ, আফ্রিকান কান্ট্রির ওই দিকটা। The Rwanda deals with the operationalization of the key objective in the UK Nationality and Border Bill 2021, which is to deter illegal entry into the UK and thereby breaking the business model of people smuggling network. তবে এই কি ব্যাপারটা হয়েছে যে ইউকেতে কিছু মানে যারা জিপসি হয়, ঠিক আছে, ভেজাবন্ড হয়, তারা কি হয়, তারা মানে এসছিল শরণার্থী হিসেবে, এবং তাদেরকে বলছে এই রোয়ান্ডার সঙ্গে পুরোপুরি চুক্তি করে ওখানেই পাঠিয়ে দেওয়া হবে বিমানে করে, ওখান থেকে যেন ইউকেতে আর না আসে, এটাই চুক্তি করেছে ভাবো। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ইউকে গভর্নমেন্ট দিস ইজ আ কমব্যাট পিপল স্মাগলার বলছে। তখন ইউকে এটার জন্য রোয়ান্ডাকে 120 মিলিয়ন দিয়েছে। bear all the operational cost and provide a stipulated amount for each migrants. দেখো রিফিউজ শরণ নেয় বিভিন্ন দেশে, যে সমস্ত রিফিউজ আছে না ইউকেতে, তাদের রোয়ান্ডাতে রাখার কথা বলা হচ্ছে। ব্যাপারটা বলছি মন দিয়ে শোনো। আফ্রিকা কন্টিনেন্ট, এটা একটা ল্যান্ডলক রোয়ান্ডা, ইউকে টাকা দিয়েছে এবং ইউকের দ্বারা বলা হচ্ছে যে রোয়ান্ডাতে প্লেন করে তাদেরকে ওখানে ছেড়ে দেওয়া হবে এবং ইউকেতে আর যেন না ফেরে, এটা কিন্তু চুক্তি করেছে। আর এর ফলে এভরিওয়্যার ক্রিটিসাইজ হচ্ছে ইউকের সম্বন্ধে। ইউকেতে রিফিউজি ইলিগালি এন্টার করেছে ইউকেতে, এটা নাকি বলছে। রোয়ান্ডাকে ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছে, রোয়ান্ডা সেফ, ঠিক আছে। তাহলে এই জন্যই এটা ও মানে ইউকেকে জিজ্ঞেস করা হয়েছিল যে কেন রোয়ান্ডা বেছে নিয়েছে, তা বলছে যে রোয়ান্ডা সেফ, সো দে চুজ। ইসরায়েল মেড আ সিমিলার এগ্রিমেন্ট উইথ রোয়ান্ডা, একই জিনিস করেছিল অ্যান্ড উগান্ডার সঙ্গে 2014-17-তে। অস্ট্রেলিয়াও করেছিল পাপুয়া নিউ গিনি, মানুস আইল্যান্ডে। ভালো করে বুঝবে, এটা ক্রিটিক্যাল আছে আজকে। রোয়ান্ডা কনফার্ম করেছে এটার জন্য। ইউকে ওই জন্য পেজ করেছে 4.7 মিলিয়ন পার ডে টু অ্যাকোমোডেট অ্যাপ্রক্সিমেটলি 25,000 অ্যাসাইলাম সিকার্স। At the end of 2021, this amounted to 430 million annually, with a projected increase of 100 million in 2020. Rwanda deal is presented to reduce their cost by outsourcing. তাহলে অস্ট্রেলিয়া আবার অন্যদিকে পেডও করেছে 10 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ওভার টাইম টু অফশোর 3,127 মাইগ্রেন্টস, এই যে সমস্ত মাইগ্রেন্টসরা আসছে। অ্যান্ড দ্য বার্ডেন অফ সাচ কস্ট উইল ইভেনচুয়ালি ফল অন দ্য ব্রিটিশ ট্যাক্স পেয়ার, ঠিক আছে। দিস ম্যাটার উইল বি ইমপ্লিমেন্টেড ইন দ্য ম্যাটার অফ উইকস আনলেস ইট ইজ চ্যালেঞ্জড অ্যান্ড স্টেড বাই দ্য ব্রিটিশ কোর্ট। যদি ব্রিটিশ কোর্টে যদি এইগুলোকে না ম্যাটারটা তোলা হয় তাহলে কিন্তু এটা মানে হবে না। কিন্তু বরিস জনসন গভর্নমেন্ট ইজ আনডাউটেডলি ব্রেসিং ফর সাচ লিগাল চ্যালেঞ্জেস, ঠিক আছে, মানে এটা চ্যালেঞ্জ করতে চায়। ইট রিমেন্স আনক্লিয়ার ইফ দ্য রওয়ান্ডা ডিল উইল সলভ দ্য প্রবলেম অফ আনলফুল ক্রসিং করেছে। তাহলে এই যে এভিডেন্সগুলো দিচ্ছে, এভিডেন্স ফ্রম দ্য সিমিলার এক্সপেরিয়েন্সেস, সাচ পলিসিস ডোন্ট ফুলি কমব্যাট পিপল স্মাগলিং, ইনস্টিড দে ক্রিয়েট প্যারাল প্রবলেম। এইভাবে সলভ হয় না, এর চেয়ে বরং আরও প্যারাল প্রবলেম তৈরি হয়ে যায়।
Australia had linked a similar offshore processing deal with the Papua New Guinea that was challenged through a class action lawsuit. ঠিক আছে? In 2017, Papua New Guinea Supreme Court ruled করেছিল যে the processing center on Manus Island was illegal and unconstitutional and ordered Australia pay 70 million Australian dollar as compensation to the 2,000 people detained at the center. Similar deal Australia and Noura 2013 এটি দাঙ্গা প্রত্যক্ষ হয়েছিল। নারী এবং শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতন এবং বন্দীদের মধ্যে সেলফ হার্মের অভিযোগ পাওয়া গেছে। কি করবে? আটক, মানে বুঝতে পারছো কি সিচুয়েশন। People who were already vulnerable when they attempted dangerous sea crossing, দেখো সি ক্রসিং করে পালাচ্ছিল, কি করবে? মানে became more exposed and vulnerable under detention. Rwanda also has a less than remarkable human rights record. ইসরায়েলের সাথে রোয়ান্ডার অফশোর এগ্রিমেন্ট 2019 সালে বাতিল হয়ে গিয়েছিল। ঠিক আছে? Israel reported 4,000 people from Eritrea and Sudan who arrived in Rwanda and left the country shortly after, sometimes being encouraged to do so. ফোর্সফুলি তাদেরকে বাধ্য করা ছিল যে ওখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। আবার এবার এইখান থেকে ইংল্যান্ড আবার কী করছে, ওখান থেকে তাদের আবার রোয়ান্ডাতে বাড়াচ্ছে। মানে মানুষজনদের জীবনটা কি অবস্থা হয়ে গেছে দেখো। অনেকে ইউরোপে বিপজ্জনকভাবে ক্রস করেছিল। ঠিক আছে? জীবনের কোনো কাজ বা সুখ স্বাচ্ছন্দ্য পাওয়ার খুব চাপ হয়ে গেছিল না। দিস এগ্রিমেন্ট অ্যাজ দ্য ইনস্ট্রুমেন্ট হিসেবে জেনারেট রোয়ান্ডা রেভিনিউ, হাউ এভার ইট অলসো আনলোডস ব্রিটিশ ইস্যু অন টু আ লেস ডেভেলপমেন্ট নেশন। মানে এদের জন্যই তো এই ঘটনাগুলো ঘটে, বড় বড় দেশগুলোর জন্য। কিন্তু কি আলটিমেট কি হয়, যে ডেভেলপ কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রিগুলো কিন্তু ভোগে এই ব্যাপারগুলো। Attempt to render to the anti-immigrant sentiments in the UK. ক্লিয়ার? তাহলে আমি এই যে বুঝিয়ে বুঝিয়ে বলছি, আশা করি তোমরা বুঝতে পারছো। প্রবলেম হলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আমি অতি সত্বর সেটাকে ঠিক করার চেষ্টা করব। আচ্ছা, তারপরে যে এডিটোরিয়ালটা আছে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাডিশনাল এয়ারব্যাগস ম্যান্ডেট ফর ভেহিকলস। দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রপোজ করেছে ইনস্টলেশন করার 6 এয়ারব্যাগসের ইন অল প্যাসেঞ্জার্স ভেহিকলস টু enhance safety for the vehicle's occupants. This proposal was made public on January 14 this year, seeking comments and objections from all the stakeholders within a period of 30 days. দেখো, সাইডে যেহেতু আগে সামনের দিকে এয়ারব্যাগ ছিল, সাইডেও এয়ারব্যাগ করে দিয়েছে, সিটেও এয়ারব্যাগ করে দেওয়ার কথা বলছে, যাতে পুরোপুরি সেফটি থাকে। ঠিক আছে? ইমপ্লিমেন্টেড অল ভেহিকলস, কোথায়? অল ভেহিকলস ইন দ্য M1 ক্যাটাগরি ম্যানুফ্যাকচার্ড ভেহিকেলে। ঠিক আছে? আর এইগুলো করলে কিন্তু ভেহিকেলের যে প্রাইস বাড়বে সেটাও বলা হয়েছে। অটোমোবাইল মার্কেট অ্যানালিস্ট জ্যাটো ডাইনামিক্স টোল্ড retorts that installing 4 additional airbags in vehicle would increase its cost 17,600, 17,600 টাকা। In some cases, কিছু cases, the most could be higher as companies will need to make engineering changes to the car's structure to accommodable. মানে কি হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে দাম বাড়বে আবার, ঠিক না? অ্যাকিউরেট যে 17,600 সেটা নয়, 17,600, আবার কিছু কিছু ক্ষেত্র আবার কোম্পানির উপর ডিপেন্ড করবে। According to the US National Highway Traffic Safety Administration, NHTSA, National Highway Traffic Safety Administration, frontal airbags saved 50,457 lives between the 1987 and 2017, enough to fill a major
লিগ বেসবল স্টেডিয়াম, প্রচুর মানুষ বাঁচানো যাবে সেটাই বলতে চাইছে। ইট অ্যাডেড এয়ারব্যাগস টু প্রিভেন্ট দ্য প্যাসেঞ্জার্স আপার বডি অর হেড ফ্রম দ্য হিটিং দ্য ভেহিকলস ইন্টেরিয়র ডিউরিং আ ক্র্যাশ। যখন ধাক্কা লাগে, ভেতর থেকে যদি ধাক্কা লেগে যায় সেক্ষেত্রে এয়ারব্যাগসগুলো থাকবে, তাদের মানুষের বেশি ক্ষতি হবে না। 8,598 8,598 lives in 2020 could have been saved in the head-on collision with the use of airbags. ঠিক আছে, মাথায় চোটও লাগবে না। Similarly, side collisions cost 14,271 lives and 31% of those, or 4,424 lives, could have been saved with the use of সাইড এয়ারব্যাগস। তাহলে বুঝতে পারছো কতটা জরুরি এটা, ওই জন্যই এডিটোরিয়ালে এসছে। তারপরে এবার খবরটায় আসছি, সেটা হচ্ছে তোমার দেখো, বলছে শ্রীলঙ্কান লেসন্স ফর ইন্ডিয়া। যা শ্রীলঙ্কাতে চলছে পুরোপুরি তো ওদের ইকোনমিটা ট্যুরিজমের ওপর ডিপেন্ড করে, এবং ট্যুরিজম এখন চলে গেছে, কারণ সেটার ব্যাপারটাও আসছে, আগে আমি ছোট্ট করে বলিনি, বুঝে নাও। প্যান্ডেমিকের জন্য পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো, ঠিক আছে, মানুষজন আসছিল না, এর ফলে ওরা রেভিনিউ বাড়ছে না। দেশের যদি না ঠিকঠাক হয় তাহলে সেক্ষেত্রে ইকোনমিটা ডাউনওয়ার্ডে চলে যাবে। তার মধ্যে আবার ডেপ্ট ট্র্যাপ হচ্ছে চাইনার, তাদের বলা সত্ত্বেও তারা এখান থেকে তাদেরকে কমাচ্ছে না, মানে কোনো রকমভাবে মানে পরিমাণটা কমাচ্ছে না, একদম সেই ডেপ্ট ট্র্যাপে ফেলে রেখে দিয়েছে, না কোনো রকম সিচুয়েশন তারা তৈরি করছে না চাইনা, যাতে শ্রীলঙ্কার সুবিধা হয়। ইন্ডিয়া নিজের যতটা পারগত সেদিক থেকে অ্যাসিস্ট করছে, কিন্তু এতটা পরিমাণে টাকা তারা লোন নিয়েছে, সেখানে দাঁড়িয়ে এটা টাইম লাগবে। কিন্তু এখন যা সিচুয়েশন, খুব খারাপ অবস্থা, খেতেও পাচ্ছেন না, আনএমপ্লয়মেন্টের অবস্থা, আধপেটা খেয়ে শুতে হচ্ছে, মাঝে মাঝে খেতেই পাচ্ছে না, বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চা, তারা দুধ খেতে পাচ্ছে না, দুধের কষ্ট বেড়ে গেছে, এক টুকরো পাউরুটি নিতে যাচ্ছে 150 টাকা 200 টাকা পড়ছে। রিসেন্ট খবর পেয়েছিলাম, একটা ডিম কিনতে গেছে 30 টাকার ওপরে দাম পড়ছে। তাহলে সিচুয়েশনটা কোথায় চলে গেছে একটু ভুলের জন্য। চলো এবার আসি, তাহলে ইন্ডিয়া মাস্ট স্টেপ আপ ডোমেস্টিক প্রোডাকশন ফ্রম অয়েল সিডস টু রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ডিফেন্স ইকুইপমেন্ট। শ্রীলঙ্কা অফ দ্য স্টেপল ফুড অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইস। দ্য স্টেপল ফুড যেটা আমি একটু আগেই বললাম, অ্যাফোর্ডেবল প্রাইসে পাচ্ছে না। Foreign exchange reserve not only import food but also service external debt. কিছু শ্রীলঙ্কার বই, একটু গল্পটা করি তোমাকে, যে শ্রীলঙ্কার কি সিচুয়েশনগুলো ছিল দেখো। কিন্তু শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার সংকট একটি বৃহত্তর অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে, ভালো করে বুঝবে। কিন্তু একটা দেশ কিভাবে তাদের খাদ্যদ্রব্য, চাল, দুধের গুঁড়ো, দেখো আমি একটু আগে বললাম দুধের ব্যাপার, উৎপাদন করতেই পারছে না, হ্যাভ নো ক্যাপাবিলিটি টু প্রডিউস। তাই এটা বোঝা দরকার। আরও ইতিহাসটাকে আমি পেছনে নিয়ে যাচ্ছি, উপনিবেশিক কলোনিয়াল রুল, ব্রিটিশ কলোনিয়াল রুলের ওই সময়টা যাচ্ছি। তাহলে উপনিবেশিক শাসনের অবসানের পর দেখো শ্রীলঙ্কার রাজনৈতিক ব্যবস্থাগুলি রাজনীতিতে জাতীয়তাবাদ এবং অর্থনীতিতে কল্যাণ সংমিশ্রণ ছিল। দেখো জাতীয়তাবাদ এবং অর্থনীতি খুব ভালো ছিল, প্রশংসা করতো সবাই। জাতীয়তাবাদকে সিংহল পরিচয়ের ভিত্তিতে জাতিরাষ্ট্র সংগঠনের জন্য প্ররোচিত করা হয়েছিল। দেখো জাতি হিসেবে ওই গণ্ডগোল, যা 50 দশকে শুরু হয়েছিল। শুধুমাত্র সিংহলি ভাষাবিদরা, মানে ভাষা যারা জানতো সিংহলি, তারাই স্বীকৃতি পেয়েছিল। যদিও এটা পরবর্তী ক্ষেত্রে ক্ষীণ হয়ে যায়, স্বাভাবিক। তবে ভালো করে শোনো, এটি জাতিগতা উচ্ছৃঙ্খলতাকে শক্তিশালী করেছিল এবং বিশাল এক তামিল ভাষী জনসংখ্যা বিশিষ্ট মানুষজন তারা নিরাপত্তাহীন ভোগ করছিল। এর ফলে তারা কি করেছিল, একদম পশ্চিম দিকে পালিয়ে গিয়েছিল, কেউ কেউ আবার তামিলনাড়ুতে পালিয়ে এসেছিল। ঠিক আছে, তামিলদের ভাষাগত অধিকার বঞ্চিত হওয়ায়
উৎস আংশিক বৌদ্ধ ধর্মযাজকদের তোষামত করছিল ওই সময়, যা প্রায় একচেটিয়া সিংহল। শুধুমাত্র তামিল ভাষা গোষ্ঠীর বিচ্ছিন্নতা ঘটায় না, এর ফলে দেখো কি কি হয়েছিল। টেরোরিস্টের ব্যাপার হয়েছে, সন্ত্রাসী সংগঠন শুরু হয়ে গিয়েছিল, গৃহযুদ্ধের দিকে পরিচালিত করছিল, তামিলরা পরাজিত হয়েছিল। কিন্তু শ্রীলঙ্কার অর্জন করতে তাদের পুরো 2.5 দশক লেগে গিয়েছিল। তামিলরা দেশত্যাগ হয়ে ওয়েস্ট দিকে চলে যায়, আর আমাদের এই তামিলনাড়ুতে চলে আসে। তামিলদের প্রযুক্তিগত দক্ষতা কিন্তু আছে, যেটা আমরা বরাবরই লক্ষ্য করি। গৃহযুদ্ধ হলে সমস্ত অনিশ্চয়তা, বিনিয়োগ বন্ধ হয়ে যায়। স্বাভাবিক, বিনিয়োগ মানে পুরোপুরি বন্ধ হয়ে যাবে, কোনো কোম্পানি আসতে চাইবে না, ইনভেস্ট করতে চাইবে না, বাজার অর্থনীতির মন্দ দেখা যাবে। সোশ্যাল স্ট্রিপ মানে কি? দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব ক্যান হ্যাম্পার দ্য ডেভেলপমেন্ট অফ দ্য promotive forces of the country, and its economic growth gets affected. So here we have the first continuation, the first, আমি যেটা বলছি ভালো করে শোনো, ফার্স্ট কন্টিনিউশন টেল ফ্রম দ্য শ্রীলঙ্কা ফর ইন্ডিয়া। আমাদের কিছু জিনিস একটু কশন থাকতে হবে, ইন্ডিয়াকেও কিছু কিছু জানতে হবে এই ব্যাপারগুলো। শ্রীলঙ্কার যে দুর্দশা অর্থনৈতিক ঠিক আছে, তবে সামাজিক দ্বন্দ্ব থেকে উদ্ভূত যা রাষ্ট্র দ্বারা পরিচালিত এবং সংখ্যাগরিষ্ঠ রাজনীতির দ্বারা এটার সৃষ্টি হয়। ঠিক আছে? আইডেন্টিটি পলিটিক্স বিটুইন দ্য সোশ্যাল গ্রুপস ইজ আ রেসিপি ফর ইকোনমিক ডিজাস্টার। দেখো, এখানে কম্পেয়ার করা হচ্ছে না ইন্ডিয়া শ্রীলঙ্কার মধ্যে, ইন্ডিয়াকে কি কি করা দরকার সেটা নিয়ে কথা চলছে। ভারতের বিনিয়োগের হার আংশিকভাবে পরিপ্রেক্ষিতে যে আর্থসামাজিক রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে তার সাথে সম্পর্কিত। সামাজিক পরিস্থিতি ইন্ডিয়াতে রাজ্যগুলির বিবাদ বিনিয়োগকে বাধা দিচ্ছে, ঠিক না? দেশ থেকে কিছু উচ্চ এবং মূল্যবান যারা ভারতীয়, মানে প্রচুর টাকা পয়সা ধনী ব্যক্তি, তার প্রস্থান করছে। বিদেশি সরাসরি বিনিয়োগ বহিঃপ্রবাহের একটা উদাহরণ হয়ে যাচ্ছে। তা ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পাশাপাশি আভ্যন্তরীণ ব্যক্তিগত বিনিয়োগ খুব জরুরি আছে। ত্রুটিপূর্ণ অর্থনীতি ধূলিসাৎ করে দিয়েছে এই দেশে শ্রীলঙ্কার। ভালো করে বুঝবে, প্রত্যেকটা কথা তুলে ধরছি। দেশের জনগণনায় আসে এই দেশটা 1950-এর দশক। অর্থনৈতিক দিক থেকে খুব প্রশংসিত হতো, ভর্তুকিভুক্ত চাল অন্তর্ভুক্ত ছিল। শ্রীলঙ্কা গার্মেন্টস এক্সপোর্ট করতে যাচ্ছিল এবং প্রচুর ফরেন এক্সচেঞ্জ ফ্রম ট্যুরিজম অ্যান্ড রেমিটেন্সেস হচ্ছে মানি সেন্ট ইনটু দ্য শ্রীলঙ্কান ফ্রম অ্যাব্রড। ঠিক আছে? এবং পুরোপুরি ইকোনমিটা ট্যুরিজমের উপর ডিপেন্ড করত। কিন্তু এক্সপোর্ট কি হয়ে গেছে এবার, এদের এক্সপোর্টটা ডিক্লাইন হয়ে গেছে। ঠিক আছে? ইকোনমিক শক, যার ফলে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ পুরো স্ট্রেন হয়ে গেছে। আগে ছিল 7 মতো মিলিয়ন ডলারের, ঠিক আছে, ফরেন এক্সচেঞ্জে, আর এখন 2 ওরকম মিলিয়ন ডলার হয়ে গেছে। শ্রীলঙ্কা ব্যালেন্স অফ পেমেন্ট, যেটা একটু আগেই বললাম, যে এক্সপোর্ট যদি ডিক্লাইন হয় আর ইম্পোর্ট যদি বেড়ে যায় সেটাকে বলা হয় ব্যালেন্স অফ পেমেন্ট। এটাও ইকোনমিক টার্ম একটা। 1956 সাল থেকে IMF এর কাছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাছে অ্যাপ্রক্সিমেটলি 16 বার লোন নিয়েছে এই শ্রীলঙ্কা। উচিত ছিল কি? বাজেট ডেফিসিট করা, মনিটারি পলিসিটাকে ঠিক করা, গভর্নমেন্ট সাবসিডিজ কাট ডাউন করা এবং ফোকাস যাতে ঠিকঠাক করে কারেন্সিটা চলে সেটার দিকে লক্ষ্য রাখা। কিন্তু কোনো রকম পেড নো অ্যাটেনশন ফ্রম শ্রীলঙ্কা। অনেকবার বলা হয়েছে
বাট আনফর্চুনেটলি এখন দেখা যাচ্ছে এত টাকা নেওয়া সত্ত্বেও কোনো রকম ডেভেলপমেন্ট সেরকম হয়নি, ঠিক আছে। এছাড়াও আরও কিছু সিচুয়েশন দেখা যায়, টেরর অ্যাটাক, রিসেন্ট চার্চে এবং হোটেলে বোমবার্ডিং হয়েছিল। এর ফলে পর্যটকরা আর যেতে চাইছে না সেখানে, তারা ভয়ে শঙ্কিত আছে, ঠিক আছে। এর ফলে তাদের যে ইকোনমিটা ট্যুরিজমের উপর দাঁড়িয়ে সেটা পুরোপুরি নড়বড়ে হয়ে গেছে, কোল্যাপসড হয়ে গেছে। লিডারশিপ ইউজলেস একদম পুরোপুরি। এই রাজাপাকসা ফ্যামিলি, যেটা সবসময় আমরা খবরে আসছে, পিএম হচ্ছে মহেন্দ্রা রাজাপাকসা আর হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে গোটাবায়া রাজাপাকসা। এছাড়া প্যান্ডেমিকের যে ব্যাপারটা বললাম একটু আগে, আরেকটা রিসেন্ট যেটা হচ্ছে ইউক্রেনিয়ান ওয়ার, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ লাগায়, সেখানকার কিছু মানুষও পর্যটক হিসেবে এখানে আসে। এছাড়াও চা পাতা, রাবার এরা কি করে এক্সপোর্ট করতো, কিন্তু এখন আর করতে পারছে না, একদম পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে ইকোনমিটা। আস্তে আস্তে সেটাকে রিগেন করার চেষ্টা চলছে। এইগুলোর পেছনে সব থেকে বড় দায় একটাই দেশ, সবাই জানো, চায়না। সে কি করছে, ডেট ট্র্যাপ করার চেষ্টা করছে, ঠিক আছে। সে পুরোপুরি ডেট ট্র্যাপ করার চেষ্টা করছে। দেখো আমাদের শুধুমাত্র এই শ্রীলঙ্কা নয়, বিভিন্ন দেশ এখন একদম পুরোপুরি মানে ইকোনমিটা পুরোপুরি একটু মানে ডাউনওয়ার্ডে যাচ্ছে। সেটা হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, পলিটিক্যাল ইকোনমি ল্যান্ডস্কেপ, ঠিক আছে। আমাদের দেশে মানে ইন্ডিয়ার কথা বলছি, হেলথ সেক্টর, এডুকেশন সেক্টরটাকে একদম খুব মানে কি বলে ভালোভাবে পারফরমেন্সে রাখতে হবে। লং টার্ম ইনফ্লেশন ইজ রিস্কি। ইন্ডিয়াস আনএমপ্লয়মেন্ট, জবলেস ক্রাইসিস যেগুলো দেখা যাচ্ছে, সেগুলো অতি সত্বর ঠিক করতে হবে, ঠিক আছে। ইন অ্যাগ্রিগেট ইনফ্লেশন টু হাই রিমেইনড হাই উইথ দ্য আরবিআই স্ট্রাগলিং টু কিপ কনজিউমার প্রাইস লো, ঠিক আছে। তা এই সিচুয়েশনগুলো তৈরি হয়েছে। তাহলে সবসময় মাথায় রাখতে হবে যে ডোমেস্টিক প্রোডাকশনটাকে যাতে ঠিকঠাক রাখে এবং ভালো করে গ্রোথ করতে হবে। আর সার্কের মধ্যে একমাত্র ইন্ডিয়াই কিন্তু হেল্প করছে, এখন কোঅর্ডিনেট দেখা যাচ্ছে না। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন রিজিয়নাল কোঅপারেশন, সাউথ এশিয়ানে যত কান্ট্রি আছে একে অপরের সঙ্গে কোঅপারেশন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার এক কথা আছে ওখানে লেখা, কিন্তু একমাত্র ইন্ডিয়াকে দেখা যাচ্ছে প্রত্যেকজনকে হেল্প করতে, প্রত্যেকটা দেশকে। কারণ ইন্ডিয়ার মোটোটাই হচ্ছে নেভার ফার্স্ট, এটার জন্য। কিন্তু আরও সবাইকে যে কোঅপারেট করতে হবে, তাহলে একটা ভালো সিচুয়েশনে আসবে। ক্লিয়ার? এরপরের যে লাস্ট এডিটোরিয়ালটা আমি পড়ব সেটা ভালো করে শোনো। দেখো, ক্রিপ্টোস অ্যান্ড সিবিডিসি আর নট দ্য সেম থিং। প্রথমে জানতে হবে যে ক্রিপ্টোকারেন্সি, এটা অনেকবারই এসছে খবরে, আগেও এসছে অনেকবার। আমরা আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সি চলবে না, এটা বারবারই সেটা আমরা প্রমাণ পাচ্ছি। কিভাবে? দেখো, সরকার থেকে ট্যাক্স লাগিয়ে দিচ্ছে, মানে একটা ফোর্সফুলি এটা বন্ধ করে দেওয়া উচিত, এটা একটা ইঙ্গিত পাওয়া। রাশিয়ার ক্রিপ্টোক্র্যাটস হ্যাভ বিন ইউজিং ক্রিপ্টোস। কেন ক্রিপ্টোস তারা ইউজ করছে রাশিয়ারা? এই যে স্যাংশন হয়েছে, স্যাংশন থেকে স্কেপ পাওয়ার জন্য, এগুলো তাদের কিন্তু হেল্প করে, ওয়েস্টার্ন কান্ট্রির একটা হেল্প হয়। Ukraine has been a center for the cryptos trading due to its lax rules and using them to raise funds for its war with Russia. এই যে ইউক্রেন, তাদের যে টাকা পয়সা কমে যাচ্ছে, তারপর যুদ্ধের যে অস্ত্রশস্ত্র কমে যাচ্ছে, সেগুলো এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কিন্তু তারা পারচেস করছে, হাতিয়ার কিনছে। কিন্তু অ্যাকচুয়াল কিন্তু এটা কিন্তু থ্রেট টু আওয়ার ইকোনমি, এটা আমাদের ভারতের ক্ষেত্রে কিন্তু একটা থ্রেট। কিন্তু কারণ প্রথমেই জানতে হবে কে চালায় এটা। নো অ্যাসেট, কার হাতে গভর্ন হয় এটা? কারোর হাতে না, একটা চেন সিস্টেমে চলে। তা সুতরাং একটা থ্রেট এদিক থেকে। এবার কেউ যদি ইনভেস্ট করে, কাকে করছে
কি জন্য করছে, কোথায় করছে সেটাও বোঝা মুশকিল। তাই ইন্ডিয়া নিজস্ব ডিজিটালাইজড কারেন্সি তৈরি করেছে, ভালো করে শুনবে, আরবিআই এর মাধ্যমে। আরবিআই করেছে, এটা নাম হচ্ছে সিবিডিসি, যেটা তোমরা তোমার বোর্ডে দেখতে পাচ্ছ, সিবিডিসি, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। আরবিআই কন্ট্রোল করে মনিটারি সিস্টেমটা। ক্রিপ্টোকারেন্সি এলে আরবিআই এর কোনো কাজ থাকবে না। তাই এই সিবিডিসি যেটা তোমার দেখো লাইনের মধ্যে আছে, ক্রিপ্টোস অ্যান্ড সিবিডিসি আর নট দ্য সেম থিং। এই যে সিবিডিসিটা আরবিআই মানে আমাদের ভারতের আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আনবে, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, ঠিক আছে। কিন্তু এটা ক্রিপ্টোকারেন্সির মতন নয়। ক্রিপ্টোকারেন্সি অ্যাকচুয়াল ডিসেন্ট্রালাইজড কারেন্সি, ঠিক আছে। ক্রিপ্টোকারেন্সি একটা ডিসেন্ট্রালাইজড কারেন্সি। তা এই ব্যাপারটা প্রথমে আমি একটা জিনিস বলে দিই, ভালো করে বুঝবে, ওই জন্য তোমাদেরকে আমি এরকম বাংলায় কেটে কেটে বলি যাতে প্রত্যেকটা তথ্য তোমাদের কাছে পৌঁছায়। প্রথমে বিটকয়েন আনা হয়েছিল। কে এনেছিল দেখো, সন্তোশি নাকামোটো, who indicated bitcoins in 2009. ক্রিপ্টো অ্যাকচুয়াল চলে 180, মানে তোমার নেটওয়ার্কের উপর চলে, ভ্যালু বেশি। The total value of cryptocurrency recently was upward of $2 trillion, যেটা হচ্ছে গোল্ড, তার থেকেও দাম বেশি। তবে এটা ক্রিপ্টোকারেন্সির মতো নয়, এটা বারবারই কথা বলছি। সিবিডিসি controlled